এখন এখন আশা করছি কোনো অসুবিধা হচ্ছে না। তো দেখো, এখানে আমাদের গ্রুপ সিতে গ্রুপ সি দেখি বা আমরা ডি দেখি, এটার মধ্যে থাকছে কত নম্বর? 15 নম্বর। এটার মধ্যে থাকছে কত নম্বর আমাদের? 15 নম্বর। 15 নম্বর কিসে থেকে থাকবে দেখো? হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন মানে পলিটি, আর একটা কি আছে আমাদের? জিএস থেকে, মানে জেনারেল সায়েন্স কিন্তু, হ্যাঁ, জেনারেল স্টাডিজ। টোটালটাকে যদি আমরা জিএস মানে জেনারেল সায়েন্স যদি না নেই, দেখো কার মাইকটা যেন অন আছে? ওকে, দেখো, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, এই দুইটার মধ্যে 15 নম্বর থাকছে আমাদের জিএস থেকে। সি তেও ডি তেও সেম থাকছে 15 নম্বর করে। তো এই জেনারেল সায়েন্স থেকে আমাদের পড়তে হবে, মানে এটাতে আমাদের 9 বা 10 লেভেল, 9 থেকে 10 লেভেলে যেই সায়েন্সটা আছে সেটা দেখলেই হয়ে যাবে। মানে আপ টু 10 পর্যন্ত যতটুকু আমাদের দরকার ততটুকু করলেই হয়ে যাবে। কনস্টিটিউশন আছে মানে সংবিধান, সেটাই আমাদের চ্যাপ্টার। আমাদের পলিটি হয় না, রাষ্ট্রবিজ্ঞান হয় না, আমাদের কি হয়? সংবিধানটা যেটা, মানে আমাদের 1 থেকে 395 পর্যন্ত যে ধারাগুলো আছে সেই ধারাগুলো আমাদের ঝরঝরা মানে সবগুলো তো মুখস্থ করা যাবে না, সেখান থেকে বেছে বেছে যে কটা আমি তোমাদেরকে দেব, সেই সেই প্রত্যেকটা ধারা কত নম্বর ধারার মধ্যে রয়েছে, সেই ধারার মধ্যে কি বলেছে, ততটুকু আমাদের কি করতে হবে? একদম D2 মুখস্থ রাখতে হবে। আর একটা কি রয়েছে আমাদের? জিওগ্রাফি। তো জিওগ্রাফির মধ্যে এখানে ইন্ডিয়ান জিওগ্রাফি, আর একটা কি আছে আমাদের? ওয়েস্ট বেঙ্গলের। আরেকটা কি আছে আমাদের? ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি, তাই তো? ইন্ডিয়ান জিওগ্রাফির থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে জিওগ্রাফিটা আছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা দেখো দুটাই করব, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে জিওগ্রাফিটা আছে সেটা আমরা একটু বেশি দেখব। আরেকটা আছে যে হিস্ট্রি, এটা হলো এই বাকিগুলো করতে আমাদের যতটুকু সময় না লাগবে, এই হিস্ট্রি করতে আমাদের তার থেকে বেশি সময় লাগবে। তো দেখো, এই যে হিস্ট্রিটা আছে, এই হিস্ট্রির মধ্যে আমাদের 3টা পার্ট করতে হবে। একটা কি আমাদের? এনসিয়েন্ট, মানে হলো তোমার প্রাচীন, প্রাচীন যে ইতিহাস রয়েছে সেই প্রাচীন ইতিহাস। আর একটা মেডিয়াভেল, মানে মধ্যযুগের যে ইতিহাসটা, মধ্যযুগের যে ইতিহাসটা রয়েছে সেটা দেখতে হবে। আর একটা আধুনিক যে ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস যেটাকে বলা হয়, আধুনিক ভারতের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস। দেখো, হিস্ট্রির মধ্যে আমাদের 3টা ভাগ থাকবে, একটা কি প্রাচীন, একটা হলো মধ্যযুগের, একটা থাকবে আমাদের কি আধুনিক, আর একটা কি থাকবে আমাদের? আধুনিক ভারতের ইতিহাস। মানে এই 3টা পার্ট। ওকে, এই 3টা পার্ট যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আর এখন দেখো, এই যে সিলেবাসটা, এই প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, বোঝা গেল? এই যে আর আধুনিক যুগের ইতিহাস, এই ইতিহাস তিনটা, এটা কোন কোন পরীক্ষায় নেই? ওয়েস্ট বেঙ্গলে যত পরীক্ষা আছে সবগুলোর মধ্যে আছে, প্লাস ইন্ডিয়ার মধ্যে যতগুলো পরীক্ষা হয় সবগুলোর মধ্যেই রয়েছে। তো তোমরা যদি এখান থেকে যদি ইতিহাসটা কমপ্লিট করতে পারো, দেখো, ডাব্লিউবিসিএস বা সিভিল সার্ভিস লেভেলে তো মানে ওখানে তো 1% হবে না, কিন্তু বাকি যে এক্সাম গুলো হয়, তোমার ডাব্লিউবিপি, কেপি, তারপর আরো যে এক্সাম গুলো হয়, স্টেট পিস, এই স্টেটের যে এক্সাম গুলো, যেমন ক্লার্কশিপ, মিসলিনিয়াস, এখান থেকে কোশ্চেন, এতটুকু পড়লে এখান থেকে কমপ্লিট। ইন্ডিয়ান জিওগ্রাফি এখানে তোমাদের যে শর্ট করে, মানে এই সিলেবাসের মধ্যে যতটুকু পড়াবো, যতটুকু ডিপে গিয়ে তোমাদেরকে পড়াবো, সেখানে এই সিলেবাসটা কমপ্লিট করলে ডাব্লিউবিসিএস ছাড়া বাকি সব এক্সামই হয়ে যাবে। আর বাকি ক্ষেত্রেও সেম। এখন দেখ, আমি চেষ্টা করবো যাতে করে তোমাদের আরেকটু ডিপে পড়াতে পারি, তাহলে তোমরা মানে খুব সহজেই ধরতে পারবে। ওকে, তো এতটুকু বোঝা গেল। ঠিক আছে, তাহলে দেখো, এখন আমি এই যে টোটাল যে সিলেবাস, এর মধ্যে কি কি পড়তে হবে সেটা সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিচ্ছি। দেখো, সবার প্রথমে আমি আলোচনা করি হিস্ট্রি নিয়ে, ইতিহাস। তো এইখানে আমি তোমাদেরকে বললাম কি, একটা কি এনসিয়েন্ট মানে প্রাচীন, একটা প্রাচীন, একটা মধ্য, আর একটা কি আধুনিক। ওকে, এই যে তিনটা,
এই প্রাচীনের মধ্যে আমাদের কি কি শিখতে হবে? প্রাচীনের মধ্যে আমাদের দেখো, এখন প্রস্তর যুগের থেকে তো কোশ্চেন অবশ্যই আসবে না, এখান থেকে প্রস্তর যুগের থেকে আমি দু একটা অল্প লিখাবো, যে কখন আগুনের আবিষ্কার হয়েছে, কখন পাথর চললো, কখন কৃষিকাজ চালু করে, আবার বা কোন সময় তোমার পশুপালন শুরু করেছিল, বা কখন চাকার আবিষ্কার হয়েছিল, ততটুকু আলোচনা, ততটুকু জানলে আমাদের হবে। সেই পাথর প্রস্তর যুগের পরে আমাদের যে আসবে সভ্যতাগুলো, সেই সভ্যতাগুলো, সেখানে এক নম্বরে আমাদের আমাদের জানতে হবে কি, মেহেরগড়। কি জানতে হবে? মেহেরগড়। দুই নম্বরে আমাদের জানবো কি, আমরা জানবো কি, সিন্ধু সভ্যতা। ওকে। তিন নম্বরে আমরা কি জানবো? তিন নম্বরে আমরা জানবো বৈদিক যুগটা। কি জানবো? বৈদিক যুগটা জানবো। বৈদিক যুগ, বৈদিক যুগের দুইটা পার্ট আছে, একটা কি প্রাচীন, একটা, প্রাচীনটাকে ঋগ বৈদিক বলা হয়, আর একটা আরেকটা যেটা রয়েছে সেটা হলো পরবর্তী বৈদিক যুগ। তাহলে আমরা কটা শিখবো? দুইটা, একটা কি প্রাচীন, সেটা কি ঋগ বৈদিকও বলা হয়, আরেকটা কি শিখবো আমরা, পরবর্তী বৈদিক যুগ। পরবর্তী বৈদিক যুগ। তাহলে কয়টা পার্ট হলো? বৈদিকেরই দুইটা পার্ট থাকবে, মেহেরগড়ের, সিন্ধু, বৈদিক যুগ, তিনটা লিখালাম, বৈদিকের মধ্যে দুইটা পার্ট, সেটাও আমাদের জানতে হবে। ৪ নম্বরে আমরা চলে আসবো কি, বৈদিক যুগের পরেই কিন্তু তখন শুরু হয় কি, রাজ্য বানানো। ঠিক আছে? যে ১৬টা মহাজন মানে জন তৈরি হয়, জনপদ তৈরি হয়। ১৬টা মহাজনপদ থাকে, মহাজনপদ থাকে। তাই তো? ষোড়শ মহাজনপদ আমরা শুনে থাকি। তো সেখান থেকে যে আমাদের যে মগধ, মগধকে কেন্দ্র করেই তো বাকি সবগুলো হয়। মানে মেনটা কি, মগধ, মগধই ছিল সবথেকে কি শক্তিশালী। তখন থেকে আমাদের রাজবংশগুলো কি আসবে, আমাদের রাজবংশগুলো। আর রাজবংশ, হর্ষাঙ্গ বংশ, শিশুনাগ বংশ, মৌর্য বংশ, নন্দ বংশ, সেই সবগুলো বংশই আমাদের জানতে হবে। সেখানে প্রতিষ্ঠাতাকে, এখান থেকে ডিপ আসবে না, প্রতিষ্ঠাতাকে আর শেষকে, তাদের উপাধি কি, এতটুকু আমাদের জানতে হবে, বেশি আমাদের জানার দরকার নেই। তাহলে এই যে চলে গেল আমাদের রাজবংশ, মানে প্রথম যে রাজবংশগুলো, ততটুকু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমাদের শুরু হবে কি, মৌর্য বংশ, গুপ্ত বংশ, বাংলায় থাকবে পাল বংশ, চোল বংশ, চালুক্য বংশ, পল্লব বংশ, যতগুলো আছে সবগুলো আমাদের, সবগুলো প্রতিষ্ঠাতা, তাদের মধ্যে যে শ্রেষ্ঠ রাজা তাকে জানতে হবে। আর কি জানতে হবে? তাদের মনে করো যে টাইটেল কি কি দিয়েছে, তারা কি বই লিখেছে, সেগুলো। তো এগুলো বংশগুলো জানার পরে আমাদের দুটা রাজত্ব জানতে হবে। একটা কি আমাদের বলতো? একটা আমাদের চোল বংশের পরেই আমরা দেখতে পাবো এখানে, দেখো, সুলতানি। তোমরা খুব ভালো করেই জানো সুলতানি, দিল্লির সুলতানাত মানে সুলতানি সাম্রাজ্য, তাই তো? সেই সুলতানি যে যুগটা, সুলতানি সাম্রাজ্য, সেখানে আমরা দেখব সেইখানে যে পরপর যে যুগগুলো আসবে, দাস বংশ, খিলজি বংশ, লোদি বংশ, এই সবগুলো আছে, সবগুলো আমাদের জানতে হবে। প্রতিষ্ঠাতাকে, তাদের মধ্যে যে কি কি কাজ করেছে, কোন রাজা প্রতিষ্ঠাতা, কোনটা শেষ রাজা, সেগুলো জানতে হবে সুলতানি এখান থেকে। তারপরে এখানে দেখো আর একটা, যেটা মডার্নের সব থেকে বেশি মডার্ন, বর্তমান যেটা থেকে কোশ্চেন আছে, হলো বিজয়নগর। বিজয়নগর, আর একটা কি আছে, বাহমনি। বিজয়নগর, বাহমনি, এই দুইটা যে রাজ্য আছে, এই দুইটা রাজ্য সম্বন্ধে আমাদের জানতে হবে। তো এই বিজয়নগর বাহমনির পরে আমাদের কি পড়তে হবে বলতো? এরপরে আমরা চলে যাব মানে ভক্তিবাদীতে। সেখানে আমাদের কি আসবে বলতো? ভক্তি। আরেকটা কি আসবে আমাদের? সুফি। আরেকটা কি আসবে? সুফি। দেখো, ভক্তি বলতে এটা হিন্দুদের, সুফি হলো মুসলমানদের। এখানে ভক্তিবাদীদের মধ্যে আমরা প্রথমে দেখতে পাবো কিছু প্রচারক, কারা প্রচার করেছে, কারা শুরু করেছে, কে সর্বপ্রথম ব্যবহার করে, কে নিয়ে আসে, কে উত্তর ভারতে, কে দক্ষিণ ভারতে, বোঝা গেল? সেই সবগুলো আলোচনা হবে কোথায়? ভক্তিতে। আর যখন আমরা সুফিবাদীতে যাব, সেখানে যে সুফি কোথা থেকে আসছে, কারা নিয়ে আসছে, কোন ধর্মগুরু কে ছিল, এগুলো সব মুসলমানদের, সেটা আলোচনা করতে হবে। দেখো, তাহলে দেখো এখানে যে মেহেরগড়, সিন্ধু, বৈদিক, তারপরে যে রাজবংশগুলো আছে সেগুলো সুলতানি যুগ, সুলতানি যুগের পরে বিজয়নগর, বাহমনি, ভক্তি, সুফি, আলোচনা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমাদের চলে আসবে কি, মুঘল সাম্রাজ্য। তোমরা খুব ভালো করেই জানো। তো মধ্যটা এখান থেকে শুরু হয়ে যায়, সুলতানি থেকে আমাদের মধ্যটা শুরু হয়ে যাবে এখান থেকে। দেখো, সুলতানি থেকে আমাদের মধ্যটা শুরু হয়ে যাবে কিন্তু। ওকে। রাজবংশ, চোল বংশ শেষ, পরবর্তী থেকে আমাদের কিন্তু মধ্যযুগের সূচনা হয়ে যাবে। তো এখন দেখো, যখনই আমাদের মনে করো
এই মোগল সাম্রাজ্য শেষ হয়ে যাবে, তার মানে কি আমাদের কি মধ্যযুগ শেষ। তো মোগল সাম্রাজ্যের মধ্যে আমরা খুব ভালো করে জানো মোগল সাম্রাজ্য কি আছে, সবাই পড়েছো মোগল সাম্রাজ্য। দেখো সাম্রাজ্য এই স্পেলিংটাই ঠিক আছে, সাম্রাজ্য। ওকে, এখন দেখো এই যে প্রাচীন এতটুকু আমাদের জানার পরে আমাদের মধ্যটা শেষ করতে হবে। তাহলে মধ্যটা শেষ করার পরে আমাদের চলে যেতে হবে কোথায়, আধুনিকে। দেখো মোগল সাম্রাজ্যের মধ্যে যে কে কে প্রতিষ্ঠাতা আছে, কে প্রতিষ্ঠিত সবাই জানো, যে বাবার হলো আবারজর, সারিল ঔষধে, আর শেষে ঔরঙ্গজেব। দাঁড়িয়ে থাকা সোজা ছিল কি ঔরঙ্গজেবের মুরাদ, মানে তার যে পরবর্তী যে তার ভাইগুলো রয়েছে সেগুলো নিয়ে মানে ট্রিকের সাহায্যে দেখো সবগুলোই এই রাজাগুলো যেগুলো আমি বললাম, মানে বাবার হলো আবারজর, সারিল ঔষধে, বাবর, আকবর, হুমায়ুন, এরা যারা রয়েছে তাদের সম্বন্ধে আমাদের আলোচনা করতে হবে। তাহলে মুঘল সাম্রাজ্য শেষ, তারপরে শুরু হয়ে যাবে আমাদের আধুনিক যুগ। দেখো সেই সময় যখন ইংরেজরা যখন প্রথমে আসে, প্রথমে জাহাঙ্গীরের সময় আসে, সে 1608-এ ক্যাপ্টেন হকিন্স যখন আসে, তখন থেকে কি আমাদের ইংরেজদের কি এখানে আসে কি বাণিজ্য করার জন্য। তো বাণিজ্য সেই সময় থেকে কি ইংরেজদের এখানে প্রবেশ শুরু হয়, তখন থেকে কি অশান্তির বীজটা কিন্তু বপন হওয়া শুরু হয়। তখন থেকে দেখো শুধুমাত্র যে ইংরেজরা এসেছে তাই নয়, কিন্তু এখানে ইংরেজদের সাথে কি আরো অনেকে এসেছে। তো তারা তাদের কথাও মানে ইংরেজদের সাথে ইউরোপীয় আসছে, ডাচরা আসছে, তাই তো, ডাচ আসছে, ডেন আসছে, পর্তুগিজ আসছে, এরা সবাই কিন্তু আসছে। তো এদের সময় এদের সময় মানে এরা যখন শাসন করছিল, মুঘল সাম্রাজ্য যখন চলছিল, তখন কিন্তু তারা আসে। দেখো তার সাথে প্যারালালি যখন দিল্লিতে এরা শাসন করতে থাকে, তখন কিন্তু দেখো মহারাষ্ট্রে মারাঠা সাম্রাজ্য, তারা কিন্তু আসে এখানে। ওকে, তো মারাঠা সাম্রাজ্য আমাদের একটু আলোচনা করতে হবে, তো সেটা একটু লিখে দিই। কি সাম্রাজ্য আমাদের? মারাঠা। মারাঠা সাম্রাজ্য যেটা রয়েছে সেই মারাঠা সাম্রাজ্য সম্বন্ধেও কিন্তু আমাদের আলোচনা করতে হবে, যে মারাঠা সাম্রাজ্যের প্রত্যেকটা রাজা, কে রাজা কি ছিল। যে শিবাজির কথা তোমরা শুনতে পাও, ছত্রপতি শিবাজি, সে সে কিন্তু এখান থেকেই আসছে। তো মারাঠা সাম্রাজ্যের মধ্যে সে রয়েছে। তো তাদের কথা আমাদের আলোচনা করতে হবে, এবং তাদের যে উপাধিগুলো রয়েছে, কে কাকে হত্যা করেছে, সেগুলো সম্বন্ধে আমাদের ধারণা নিতে হবে কমপ্লিট। ওকে, নেক্সট, তারপরে আমাদের কি থাকবে মনে করো আধুনিক যুগ। তো আধুনিক যুগ এই ইংরেজদের শাসন থেকে কিন্তু শুরু হয়ে যাবে যখন তারা আসবে। তার পরবর্তীতে যেমন যে আন্দোলনগুলো হবে, যেমন বিভিন্ন মহাপুরুষ গুলো তারা কিন্তু তখন আবির্ভূত হবে। এখন মোগল সাম্রাজ্যের চলাকালীনই কিন্তু বিভিন্ন ধরনের যে প্রথাগুলো অ্যাড করে দেবে, তাই তো, যে সিস্টেম গুলো তারা চালু করবে, যে রেগুলেশন গুলো তারা চালু করবে, সেগুলোর বিরুদ্ধে কি আন্দোলন করবে। সেই আন্দোলনের জন্য কিছু মহাপুরুষ থাকবে, যেমন রাজা রামমোহন রায়, তিনি কি কি করে গেছেন, বিদ্যাসাগর কি কি করে গেছেন, তারপরে তোমার আসবে আহ দয়ানন্দ সরস্বতী কি করে গেছে, তারপরে তোমাদের আর কে আছে, ডিরোজিও আছে, তিনি কি করে গেছেন। বিভিন্ন যে ব্যক্তিগুলো আছে প্রমুখরা, তারা কি কি করে গেছেন, তাদের সম্বন্ধে আমাদের কমপ্লিট ধারণা নিতে হবে। সেখানে কি মেন ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, এই আধুনিক যুগের থেকে কিন্তু বেশি কোশ্চেন আসবে। ওকে, তো সেগুলো সম্বন্ধে আমাদের ধারণা নিতে হবে। আর তাদের সাথে সাথে এই ইংরেজদের মেন কি ইংরেজ, তাই তো, ইংরেজ। তো ইংরেজদের যে কে কে গভর্নর হয়েছে, প্রথম কে গভর্নর হয়েছে কে, তারপরে ক- প্রথমে কি বাংলার গভর্নর হবে, বাংলা, মাদ্রাজ, মুম্বাই, তিন জায়গায় কি গভর্নর থাকে। তো বাংলার কে গভর্নর থাকে, বাংলার গভর্নর থেকে কে হবে, ভারতের গভর্নর হবে, গভর্নর জেনারেল হয়ে যাবে। তারপরে কে ভাইসরয় হবে, সবগুলো আমাদের জানতে হবে। পরপর সেই ভাইসরয়ের গুলো নামগুলো আমাদের ঠিক হিসাবে মনে রাখতে হবে। নর্মালি তো মনে, নর্মালি যদি আমরা মুখস্থ করি তো লাইনের সিকোয়েন্সে গন্ডগোল হয়ে যেতে পারে। তো আমাদের কি ট্রিক দিয়ে মনে রাখতে হবে সবগুলো। তো সেই ভাইসরয়ের সময়ে কি 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 তারা স্থাপন করেছে, কে স্থাপন করেছে, কি সতীদাহ প্রথা বিলুপ্ত করেছে, সতীদাহ প্রথা কত নম্বর রেগুলেশনে ছিল, বা কে বিধবা বিবাহ করে কার সাহায্যে চালু করে, সেই সবগুলো আমাদের কমপ্লিট ধারণা নিতে হবে। তাহলে আমাদের কি হয়ে যাবে, আধুনিকটা খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো দেখো এই যে সিলেবাসটা আমি তোমাদেরকে বলে দিলাম, দেখো এই সিলেবাসটা বলতে কিন্তু অনেকটা সময় লেগে গেল। তাহলে এটা শেষ করতে আমাদের কি একটু সময় লাগবে। তো সেখান থেকে তোমাদের তো আর ডিটেলসে, এত ডিটেলসে পড়তে হবে না। তোমাদেরকে আমি শর্ট করে যে ইম্পর্টেন্ট গুলো প্রিভিয়াস ইয়ার বেস করে করাতে হবে আর কি, সেই হিসাবেই তোমাদেরকে করাবো।
কারণ এত ডিপে যতটা আমি বললাম, এই ডিপে তোমরা যদি পড়ো তাহলে এই ডিপে যদি তোমরা মানে টোটালি ডিপ থেকে গভীরভাবে বেসিক থেকে যদি তোমরা পড়ো তাহলে ডাব্লিউবিসিএস পরীক্ষায় বসলে মনে হবে না আমি কিছু পড়াশোনা করে আসছি। আর তোমরা যদি এই গ্রুপ সিডি তে তোমরা যদি পড়ো তাহলে তোমাদের মনে হবে কি যে না এই এক্সাম কিছুই না, আমার যোগ্যতা আরো বেশি, আমি অন্য এক্সামও পাস করতে পারবো। ওকে, দেখো এই ছিল আমাদের কি হিস্ট্রি। ওকে, হিস্ট্রি পরে আমাদের কি বললাম, জিওগ্রাফি, তাই তো, জিও। তো এখানে আমাদের থাকবে কি ইন্ডিয়া, ইন্ডিয়ান জিওগ্রাফি থাকবে আমাদের, ইন্ডিয়ান জিওগ্রাফি। ওকে, তো ইন্ডিয়ান জিওগ্রাফি যখন আসবে আমাদের যে ভারত, টোটাল যে ভারতটা ইন্ডিয়াটা থাকবে, তো ইন্ডিয়ার মধ্যে সবার প্রথমে আমাদের জানতে হবে কি স্টেট, কয়টা স্টেট আছে, কয়টা ইউনিয়ন টেরিটরি আছে। ইউনিয়ন টেরিটরি বলতে বোঝায় কেন্দ্রশাসিত অঞ্চল, বোঝা গেল? কয়টা আমাদের স্টেট আছে, কয়টা ইউটি আছে, সেটা আমাদের জানতে হবে। আর তাদের যে রাজ্য, তাদের যে রাজধানী সেটা জানতে হবে। আর ম্যাপে যে তাদের অবস্থান, দেখো ম্যাপটা আমি অতটা ভালো আঁকতে পারি না যেহেতু আমি জিওগ্রাফি স্টুডেন্ট না, তবুও আমি চেষ্টা করব যাতে করে একটু আঁকাতে পারি। ওকে, তো দেখো অতটা আমি ভালো করে আঁকতে পারি না, তবুও একটু চেষ্টা করছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। ওকে, এতটুকুর মধ্যে আমাদের ভুটান থাকে, এখানে আছে আমাদের নেপাল, অ্যাড করে দিই। ওকে, তাহলে লাইনটা এবার একটু মিলে যাবে। ওকে, দেখো মোটামুটি বোঝা যাচ্ছে এটা ইন্ডিয়ার ম্যাপ। ওকে, এইখানে যে প্রত্যেকটা কোথায় ইউটি রয়েছে, কোথায় রয়েছে আমাদের স্টেট গুলো, তো প্রত্যেকটা স্টেট ইউটির সেগুলো আমাদের ধারণা রাখতে হবে। যেমন যেমন আলোচনা করতে হবে, দেখো এখানে লাদাখ রয়েছে আমাদের, এখানে কি লাদাখ রয়েছে, তারপরে রয়েছে আমাদের কাশ্মীর, হিমাচল প্রদেশ, তাই তো, তারপরে উত্তরাখণ্ড। এই সব ধরনের কিন্তু আমাদের জানতে হবে প্রত্যেকটা স্টেট কোথায় রয়েছে, কার সাথে রয়েছে, কার পাশে রয়েছে। তো এখানের মধ্যে দেখো রাজস্থান রয়েছে, এখানে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ রয়েছে, এখানে বিহার রয়েছে, পশ্চিমবঙ্গ এখানের মধ্যে রয়েছে, এখানে শেষের দিকে কেরালা আছে, এখানে তামিলনাড়ু রয়েছে, তাই তো। তো এখানে প্রত্যেকটা স্টেট, এখন বলছি না, যখন তোমাদেরকে আমি যখন এই টপিকটা যখন তোমাদের পড়াবো, ম্যাপটা যখন বোঝাবো, তখন প্রত্যেকটা আলোচনা করে দেবো কোথায় কি আছে। তাহলে দেখো এখানে কোন স্টেট কোথায় রয়েছে, কার সাথে কোন স্টেট রয়েছে, কোন স্টেটের উপর দিয়ে দেখো এখান দিয়ে আরেকটা কি যায় আমাদের, আমাদের কিন্তু কর্কটক্রান্তি রেখাটা যায় কত ডিগ্রি, 37 ডিগ্রি কর্কটক্রান্তি রেখাটা যায়। এখান থেকে যদি কোশ্চেন যদি আসে একটু ভাবছে না, তাহলে এই কোশ্চেনটাই দেবে। এই 8টা যে এখানে স্টেট আছে, 8টা স্টেটের উপর দিয়ে যাবে, সেই 8টা স্টেটের থেকে কোশ্চেন, এখান থেকে জিওগ্রাফি থেকে যদি কোশ্চেন আসে, মোস্ট ইম্পর্টেন্ট এখান, এটা মানে খুবই হাইলাইটেড কোশ্চেন, যে কোনো পরীক্ষায় দেখো প্রায় সব পরীক্ষায় চলে আসছে এটা। ওকে, দেখো তাহলে স্টেট গুলো জানতে হবে, স্টেট গুলো যে ক্যাপিটাল মানে রাজধানী গুলো সেটা আমাদের জানতে হবে কার রাজধানী কি রয়েছে। ওকে, তারপরে আমাদের আসতে হবে কি 2 নম্বরে, আমাদের এখানে প্রত্যেকটা স্টেট সম্বন্ধে যখন আমরা একটু জানবো, মানে কোন স্টেটে কি রয়েছে, স্টেটের সম্বন্ধে মানে সেগুলো তো জানবোই, তার সাথে সেই স্টেটের মধ্যে কি কি রয়েছে, কয়টা ন্যাশনাল পার্ক আছে, কোন ন্যাশনাল পার্ক কোথায়, কোন স্টেটের মধ্যে রয়েছে, সেগুলো কোন জায়গায়, কোন ভাষাটা বা কোনটা নাচ আছে, কোন নৃত্যটা কোথায় আছে, কোথায় ফেমাস, কোথাকার সেটা উৎসই সেখানে, সেটাও আমাদের জানতে হবে। তারপরে সেগুলো স্টেট গুলো যদি আমরা ডিটেলসে জানার পরে আমাদের দেখো রিভার সিস্টেমটা জানতে হবে, নদী সম্বন্ধে জানতে হবে, আমাদের রিভার সম্বন্ধে জানতে হবে যে কোন নদী, দেখো গঙ্গা নদী উৎপত্তি হয়ে কোথা থেকে কোথায় এসেছে, এখানে গঙ্গার উপনদী যমুনা কোথা থেকে এসে কোথায় মিশেছে, এখানে আমাদের সিন্ধু নদী কোথা থেকে উৎপন্ন হয়ে কোথা দিয়ে প্রবেশ করেছে, আমাদের ব্রহ্মপুত্র নদী কোথা দিয়ে গিয়ে কোথায় পতিত হয়েছে, সেটাও জানতে হবে। ওকে, এখান দিয়ে দেখো তারপরে যে আমাদের গুলো আছে যে তোমার পাহাড় পর্বত গুলো, যেমন 3 নম্বরে আমি যদি দেখি পাহাড় পর্বত মাউন্টেন গুলো, তাই তো, পাহাড় পর্বত সম্বন্ধে আমাদের জানতে হবে যে কোথায় আরাবল্লী পর্বত রয়েছে, কোথায় সাতপুরা রয়েছে, কোথায় বিন্ধ্য পর্বত রয়েছে, সেটা জানতে হবে আমাদের। কোথায় আমাদের পূর্বঘাট কোথায় রয়েছে, আমাদের পশ্চিম ঘাট কোথায় রয়েছে, সেই সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে। কোথায় পূর্ব ঘাট,
কোথায় পশ্চিমঘাট, কোথায় আমাদের নীলগিরি রয়েছে, সেই সবগুলো আমাদের পাহাড় পর্বতের মধ্যে আমাদের জেনে নিতে হবে। ৪ নম্বরে যখন আমরা দেখব যে খনিজ পদার্থগুলো দেখব, কোন খনিজ, লোহা কোথায় রয়েছে, লোহা উৎপাদনে প্রথম স্থান কোনটা, কোথায় লোহা উৎপাদিত হচ্ছে। ৫ নম্বরে লোহার সাথে সাথে আমাদের বাকিগুলো শিখতে হবে, যেমন তামা, ম্যাঙ্গানিজ ইত্যাদি। এইসব বিষয়ে যে সবগুলো সম্বন্ধে আমার নিতে হবে, কোথায় এদের আকরিক কোথায় উৎপন্ন করা হয়, কোথায় কোথায় কোনটা প্রথম স্থান অধিকার করা হয়েছে, তারপরে এই লোহা বা তামার আকরিকের নাম কি, এই সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো আরেকটা কি, ৫ নম্বরে আমাদের আরেকটু জানতে হবে, সেটা হলো তোমার যে সবুজ বিপ্লব গুলো রয়েছে, বিপ্লব গুলো, সবুজ বিপ্লব বলবো না, বিপ্লব বলবো। সেই যে বিপ্লব গুলো, এই বিপ্লব সম্বন্ধে আমাদের কি ধারণা রাখতে হবে, যে এই বিপ্লব সবুজ বিপ্লব, তাই তো, তারপরে রেইনবো বিপ্লব গুলো রয়েছে, তারপরে শ্বেত বিপ্লব, গোল বিপ্লব, সোনালী বিপ্লব, সেগুলো আমাদের জানতে হবে। তারপরে আমাদের একটু জানতে হবে কি আমাদের মৃত্তিকা সম্বন্ধে, মাটি, সয়েল মানে মৃত্তিকা সম্বন্ধে। তো এই মৃত্তিকা সম্বন্ধে আমাদের কি ধারণা রাখতে হবে, যে মৃত্তিকা কোথায় কোন অঞ্চলে কি মাটি দেখা যায়, কোথায় ল্যাটেরাইট মাটি দেখা যায়, কোথায় পলি মাটি দেখা যায়, কোনটা কোথায় পডসল দেখা যায়, এই সমস্ত আমাদের নলেজ গুলো রাখতে হবে। তো এগুলো আসলো কি আমাদের, দেখো এগুলো ইন্ডিয়ান জিওগ্রাফি মানে ভারতের মধ্যে আসলো। ওকে, তো ভারতের সাথে সাথে আমি তোমাদের কি বললাম, আমাদের কি শিখতে হবে আরেকটা, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিটা আমাদের জানতে হবে। ওয়েস্ট বেঙ্গলের যে জিওগ্রাফি, এখানেও সেম, যে প্রত্যেকটা কি আছে, আমাদের যে ডিস্ট্রিক্ট গুলো আছে কার পাশে কে রয়েছে, এই কর্কটক্রান্তি রেখাটা ডিস্ট্রিক্টের কোন কোন জেলার মধ্যে দিয়ে গেছে সেগুলো জানতে হবে। এই ডিস্ট্রিক্টের যে সদর শহরগুলো রয়েছে, সেই সদর শহরগুলো আমাদের জানতে হবে। তার পরবর্তীতে দেখো ডিস্ট্রিক্টের পরে আমাদের কি, এখানে যে রিভার নদীগুলো রয়েছে, সেই নদীগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে, যে কোন নদী কোথা থেকে উৎপন্ন হয়ে কার মধ্যে দিয়ে গেছে, বা এর মধ্যে দিয়ে বাকি যে নদীগুলো, সেই নদীগুলো কে কে আছে। যেমন আমাদের এখান দিয়ে দেখো, এইখান থেকে আমাদের উত্তরাখণ্ড থেকে গঙ্গা নদী উৎপন্ন হয়ে কিন্তু এখানে উত্তরপ্রদেশ, বিহার দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করে, পশ্চিমবঙ্গে দিয়ে আবার কি বাংলাদেশে চলে আসে। তো ভারতের মধ্যে কি ভারতের মধ্যে গঙ্গা নদী প্রধান। এখানে যদি আমরা আসি যে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু আমাদের এই গঙ্গা নদীটাই কিন্তু প্রধান। ওকে, তো এখানে আমাদের রিভার সিস্টেম জানতে হবে। এখানে আরো বহু নদী রয়েছে, যেমন ইছামতি আছে, গঙ্গা আছে, দামোদর আছে। ওকে, দামোদরের পরে তিস্তা রয়েছে, যে আমাদের ত্রাসের নদী, সেখানে প্রচুর পরিমাণে কি হয়, বন্যা হয়। তো সেই নদীগুলো সম্বন্ধে আমাদের ধারণা নিতে হবে। তারপরে দেখো এই ডিস্ট্রিক্ট গুলো যখন আমরা পড়বো, তো এই ডিস্ট্রিক্ট গুলোর মধ্যে কি আমরা ডিটেলস একটু স্টাডি করে নেব, যে কোন জিনিস কোথায় আছে, কোন কৃষিকাজ কোথায় হচ্ছে, কোন ফসল কোথায় হচ্ছে, কি কোথায় আছে। তো এখানে আমাদের স্টেটেও দেখবো, এই স্টেটের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে দেখবো, আর এখানে স্টেটের ভিতরে আমরা কৃষিকাজটা দেখবো। দেখো এখানে এটা একটু মিস করে গেছিলাম, যে কৃষিকাজগুলো আমাদের এখানে কি কি দেখবো, যে ধান উৎপাদনে প্রথম স্থান কোথায়, গম, পাট, এই সবগুলো আমাদের একটু ধারণা নিতে হবে, কোথায় উৎপন্ন হচ্ছে। এটা যেমন ইন্ডিয়ার ক্ষেত্রেও, তেমনি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও সেম ইম্পর্টেন্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো যে আমাদের যে কতটুকু পড়তে হবে। এতটুকু যদি আমরা জিওগ্রাফি থেকে পড়ি, আমাদের জিওগ্রাফি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে এরপরে নেক্সট নেক্সটে আমাদের যেতে হবে, যদি আমি দেখি পলিটি। তো দেখো এতটুকু জিওগ্রাফি করলে তো আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, তো পলিটিটাও তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিই, যে পলিটির মধ্যে কি কি হতে পারে। দেখো পলিটির মধ্যে আমাদের মানে কি, কনস্টিটিউশন মানে সংবিধান, তাই তো। দেখো সংবিধানে আমাদের জানতে হবে কি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, কি জানতে হবে আমাদের, ব্যাকগ্রাউন্ডটা, যে মানে হিস্টোরিক্যাল, যে ঐতিহাসিক যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা জানতে হবে। মানে এই সংবিধান কেন আনা হয়েছে, কি কি থেকে আনা হয়েছে, এই সংবিধানের দরকার কেন পড়লো, সেটা জানতে হবে আগে। তো এই ব্যাকগ্রাউন্ড আমাদের জানার পরে পরবর্তীতে আমাদের আর কি কি জানতে হচ্ছে, দেখো আর জানতে হচ্ছে আমাদের যে কনস্টিটিউশন, এই যে আমাদের যে ধারাগুলো রয়েছে, কয়টা ধারা রয়েছে দেখো, আমাদের বর্তমানে আছে 448 বা এর প্লাস হয়ে গেছে।
দুই একটা অ্যাড করা হয়েছে। তো দেখো আগে ছিল কয়টা 395। ওকে, তো 1 থেকে 395 পর্যন্ত ধারা রয়েছে। সেই 395টা আমরা পড়বো কয়টা, এই 395টা, বাকিগুলো কি অ্যামেন্ডমেন্টের মধ্যেই হবে, তাই তো? তো এখন দেখো এই যে 395টা, এই 395 এর মধ্যে 395 আমাদের দরকার পড়বে না। আমরা যদি এখান থেকে মোটামুটি 50-60টা যদি আমরা যদি ঠিকঠাক মতো মনে রাখতে পারি যে কত নম্বর আর্টিকেলে রয়েছে, মনে করো যে 14 নম্বরে কি রয়েছে, 15 নম্বরে কি রয়েছে, এগুলো সব তো মৌলিক অধিকার। বা 1 নম্বরে কি আছে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে কি রয়েছে, 5 নম্বর থেকে কি শুরু হচ্ছে, সেগুলো সম্বন্ধে যদি আমরা একটু ধারণা রাখি, আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে এগুলো কি আমাদের ধারাগুলো জানতে হবে, তাই তো? তারপর আমাদের কি জানতে হবে, কোথা থেকে নিয়ে আসা হয়েছে, সোর্স বা উৎসগুলো। যে উৎসগুলো, সেই উৎসগুলো কি, কোথা থেকে সংবিধানে কোন ধারা কোথা থেকে নিয়ে আসছে। তারপরে আমাদের জানতে হবে কি ধারাগুলো। তো এইখানের মধ্যে ধারাগুলোর মধ্যে দেখো পার্ট থাকে আমাদের, তাই তো? একটা কি থাকে আমাদের শিডিউল থাকে, শিডিউল থাকে, আরেকটা কি আমাদের আর্টিকেল গুলো থাকবে। তো এই আর্টিকেল মানে কি আমাদের ধারা। দেখো শিডিউল আগে ছিল 8টা, এখন কয়টা আছে 12টা, আমাদের 12টা পড়তে হবে। পার্ট আগে ছিল 22টা, এখন আছে কয়টা 25টা, এখানে আমাদের 22টা পড়লেই হয়ে যাবে। আর বাকিগুলো ভেতরে আলোচনা করা হবে। ওকে, আর আর্টিকেল তোমাদের বললামই যে 1 থেকে 395, এই কটা আমাদের যদি আর্টিকেল গুলো যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের কি আর্টিকেল সম্বন্ধে ধারণা চলে আসবে। ওকে, তো এই ছিল কি আমাদের, দেখো, ও সরি, আরেকটা আমাদের লাগবে, আরেকটা কি লাগবে, অ্যামেন্ডমেন্ট গুলো। যে অ্যামেন্ডমেন্ট গুলো মানে যেগুলো অ্যামেন্ড করা, সংশোধন করা হয়েছে, অ্যামেন্ডমেন্ট গুলো মানে সংশোধন গুলো, সংশোধন, যে আমাদের যে সংশোধন গুলো রয়েছে সেই সংশোধন গুলো আমাদের দেখতে হবে। তো এখান থেকে সংশোধন, এখান থেকে আমরা যদি 15টা যদি সংশোধন দেখে রাখি, অনেকগুলো হয়ে গেছে। তো এই 15টা সংশোধন যদি আমরা দেখে রাখি, তাহলে আমাদের কিন্তু এখানে পলিটি থেকে যে কোশ্চেন গুলো হবে একটাও মিস হবে না। ওকে, তো আর পার্ট রয়ে যাচ্ছে, আরেকটা, সেটা কি আমাদের জিএস পার্ট, তাই তো? তো জিএস পার্টের মধ্যে মানে জেনারেল সায়েন্স, এখানে জেনারেল স্টাডি বলছি না, জেনারেল সায়েন্স। তো আমি দিয়ে দিচ্ছি বিজ্ঞান। তো দেখো এই যে বিজ্ঞানটা, ইকোনমি থেকে আমাদের অতটা মনে হয় না কোশ্চেন দেবে, একটা কোশ্চেন দিতে পারে না, তো সেটা আলোচনা করছি না আমরা। তো বিজ্ঞানের মধ্যে দেখছি, তো বিজ্ঞানের মধ্যে দেখো ক্লাস 9 আর 10 এর লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স, এই লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স যদি আমরা পড়ি, তাহলে আমাদের টোটাল কমপ্লিট হয়ে যাবে। দেখো ক্লাস 9 এর যে, স্পেশালি দেখো 9-10 এর থেকে লাইফ সায়েন্সটা স্পেশালি ক্লাস 9 এরটা ইম্পর্টেন্ট। আর এই ফিজিক্যাল সায়েন্স দুইটা ক্লাসেরই আমাদের লাগবে কিন্তু। তোমরা যে যাদের কাছে বই থাকছে না, তোমরা একটু বইটাও নিয়ে নিতে পারো, সেখান থেকে আমরা কমপ্লিট করতে পারি। দেখো ক্লাস 9 এর মধ্যে যে টপিক গুলো থাকবে, প্রথমে রাশি চ্যাপ্টারটা রয়েছে, সেই রাশি রাশি চ্যাপ্টার করার পরে বিভিন্ন, দেখো এখানে ইম্পর্টেন্ট কি, রাশিগুলো আমাদের ইম্পর্টেন্ট, নিউটনের যে চ্যাপ্টার গুলো আছে, নিউটনের থিওরেম গুলো, ল গুলো যেগুলো রয়েছে, সেই সূত্রগুলো, সেগুলো ইম্পর্টেন্ট। তারপরে আমাদের অ্যাসিড ক্ষার লবণ, সেটা থেকে খুবই ইম্পর্টেন্ট, সেটাও, সেটা থেকে প্রচুর কোশ্চেন আসে। তারপরে বায়ুমণ্ডলের স্তরগুলো সম্বন্ধে জানতে হবে আমাদের, যেমন ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার কোথায় কি আছে, তার মধ্যে কতটুকু ধারণা, মানে তার ভেতরের মধ্যে কি কি পাওয়া যায়, কত থেকে কত মিটার পর্যন্ত এর উচ্চতা, কত কিলোমিটার পর্যন্ত উচ্চতা মধ্যে থাকে, সেটা আমাদের জানতে হবে। তারপরে এখান থেকে বিক্রিয়ার ব্যাপারে জানার দরকার নেই, অ্যাসিড ক্ষার লবণের থেকে কোশ্চেন অবশ্যই থাকবে, নিউটনের থেকে থাকতে পারে, আর রাশি থেকে তো থাকবেই। তো দেখো ক্লাস, আর লাইফ সায়েন্সের মধ্যে কি বলবো, এখানে সেলের যে চ্যাপ্টারটা আছে, সেল থেকে তো অবশ্যই থাকবে, কোষের থেকে। আর মানব শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলোর সম্বন্ধে যে ধারণা আছে, সেটা তো ইম্পর্টেন্ট, সেটা থাকবে, উদ্ভিদের গুলো থাকবে। আর যে সবার প্রথমে যে মানে কি করে উদ্ভিদরা আসলো, যে ক্লাস 9 এর যে প্রথম চ্যাপ্টারটা, সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইভাবে যদি ভিটামিনও আছে, সেখানে ভিটামিন থেকে কোশ্চেন থাকে, ভিটামিন গুলো আছে। তো এই সবগুলো টোটালি মিক্সড করে আমাদের করতে হবে, মানে বেছে বেছে কয়েকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আমাদের নিতে হবে, ক্যাপচার করে নিয়ে এই সায়েন্সটা আমাদের কমপ্লিট করতে হবে। ওকে, তো এখানে সায়েন্সের মধ্যে এখানে যেমন সমীকরণ, মানে কেমিস্ট্রি থেকে, মানে লাইফ সায়েন্সের তো দুইটা ভাগ হয়, ফিজিক্স কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি থেকে আমাদের অত কিছু দরকার পড়বে না,
শুধু কয়েকটা মনে করে অ্যাসিড কি বিক্রিয়া করে কি তৈরি করে সেগুলো আমাদের একটু মুখস্থ করে রাখলেই হবে, সমীকরণ একটারও আসবে না। তো দেখো আশা করি বোঝাতে পারলাম তোমাদের যে আমাদের যে জিকে পার্টটার মধ্যে আমাদের কি কি পড়তে হচ্ছে। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখছি। পরের দিন থেকে শুরু করে দেব, তোমরা গ্রুপে জানিয়ে দেবে যে কোনটা তোমাদের আগে করাতে হবে। এই ৪টা পার্টের মধ্যে যেটা তোমরা বলবে শুরু করানোর জন্য আমি সেটা শুরু করব। ঠিক আছে? আজকে ক্লাস এখানেই সমাপ্ত। পরবর্তী জিকে ক্লাস মাঝখানে করা যেতে পারে, যদি তোমরা বলো তাহলে সেই সময় ক্লাসটা শুরু করে দেবো, কোনো অসুবিধা নেই। তো আজকের ক্লাসটা এখানেই স্টপ রাখছি। ওকে, বাই বাই, গুড নাইট।